জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুলের শ্রদ্ধা জানিয়েছে ছাত্রদল। সোমবার রাত 12টায় মোমবাতি প্রজ্বালনের মধ্য দিয়ে স্মরণ করা হয় জুলাই শহীদদের। এ সময় বিএনপি নেতারা বলেন, জুলাই আন্দোলন একদিনে শুরু হয়নি, স্বৈরাচার শাসনের বিরুদ্ধে দীর্ঘদিনের ক্ষোভের ফসল গণঅভ্যুত্থান। তারা আরও বলেন, কিছু বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভেদ থাকতে পারে, কিন্তু দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিএনপি ক্ষমতায় এলে জুলাই শহীদদের স্বপ্ন বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন নেতারা। মন্তব্য করেন, দেশকে অস্থিতিশীল করতে এখনো ষড়যন্ত্র করেছে স্বৈরাচারের দোসররা। রংপুরে আবু সাইদ এবং চট্টগ্রামে শহীদ ওয়াসিম শাহাদাত বরণ করার পর থেকেই ছাত্র দলের নেতা কর্মীরা তাদের জীবনের মায়া ত্যাগ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় সর্বাত্মকভাবে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে বাংলাদেশের রাজপথে অকত বৈচিত্র্যে লড়াই করেছে, সংগ্রাম করেছে। যে সমস্ত শহীদ জীবন দিয়েছেন সেই শহীদের স্বপ্ন বাস্তবায়ন করা এখন আমার দায়িত্ব। আমরা বারবার আমাদের স্বপ্নগুলো হেরে যাই, আমাদের স্বপ্নগুলো বারবার পরাজিত হয়। এবার যেন আমাদের স্বপ্নগুলো পরাজিত না হয়। রংপুরে শহীদ আবু সাইদের কবরে শ্রদ্ধা জানাতে যাচ্ছেন এনসিপি নেতারা। এ নিয়ে আরও জানাতে রংপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল ইসলাম, এনসিপি নেতারা কখন গিয়ে রংপুরে পৌঁছাবেন আবু সাইদের কবরে শ্রদ্ধা জানাতে, এবং কি কি আছে কর্মসূচি সেখানে? হ্যাঁ, মূলত আসলে সকাল 9টায় এই আবু সাইদের কবরস্থান তারা কবর জিয়ারত করতে আসবেন, অর্থাৎ এনসিপি যে নেতারা রয়েছেন। অর্থাৎ আমি যেটা জেনেছি যে তারা কিন্তু অলরেডি তারা এসছেন, অর্থাৎ রংপুরে অনেক জায়গাতে তারা নেতৃবৃন্দতে সেখানে আছেন। এখন পর্যন্ত আমরা যেটা জেনেছি যে 9টায় এই কবরস্থানে এসে তারা জিয়ারত করবেন। এর সাথে থাকবেন হচ্ছে এনসিপির যিনি আহ্বায়ক রয়েছেন নাহিদ ইসলাম, সাজিদ রহমান, হাসনাত আবদুল্লাহ সহ বেশ কয়েকজন নেতৃবৃন্দ কিন্তু এখানে আসবেন। তবে আমরা যেটা জেনেছি যে এটা আসার আগে কিন্তু তারা অবশ্য বিভিন্ন জায়গাতে তারা সংবাদ সম্মেলন করেছেন যে কিভাবে এই প্রোগ্রামটা কি সাফল্যমণ্ডিত করা যায় সেটি আসলে তারা বলছেন। তবে এরপরে কিন্তু তারা অর্থাৎ গাইবান্ধায় যাবেন, পলাশবাড়ি, সাদুল্লাপুর, বিভিন্ন জায়গাতে তাদের পথযাত্রা রয়েছে। সেখান থেকে কিন্তু আবার রংপুর তারা ফিরে আসবেন এবং রংপুরে অর্থাৎ 4টি স্থানে তারা কিন্তু এই পদযাত্রা করবেন এবং সমাবেশ করবেন। সেখানে তারা অর্থাৎ এই যে আজকের থেকে তারা শুরু করবেন, যাত্রা শুরু করবেন শহীদ আবু সাইদের বাড়ি থেকে কবর জিয়ারত করে তারা কিন্তু এই পথ ধরবেন তারা বলছেন। তবে একটু আগে আমার সঙ্গে কথা হয়েছিল রংপুরের যারা নেতৃবৃন্দ ছিলেন, তাদের সাথে কথা হয়েছে। তারা বলছেন যে আজকে যে সমাবেশ এবং আজকের যে পদযাত্রা, এই পদযাত্রাকে ঘিরে কিন্তু আবু সাইদকেই নিয়ে কিন্তু তারা প্রথম শহীদ আবু সাইদকে নিয়ে কিন্তু তারা শুরু করবেন এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে 4টায় তারা অবস্থান করবেন। সেখানে অর্থাৎ সেখান থেকেই অর্থাৎ ডিসি অফিসের মোড়ে গিয়ে এবং পাবলিক লাইব্রেরি মাঠে গিয়ে সেখানেও কিন্তু তারা সমাবেশ করবেন। এরপরে চেকপোস্টে কিন্তু শেষ সমাবেশ করে তারা আবারও রংপুরে অবস্থান করবেন। অর্থাৎ আগামীকাল আবার অর্থাৎ পীরগাছায় তাদের সমাবেশ আছে, কাউনিয়ায় সমাবেশ আছে। সব মিলে দেখা যাচ্ছে রংপুরে কিন্তু 2 দিন তারা অবস্থান করবেন এবং 2 দিনের অবস্থানে সব নেতৃবৃন্দুর সাথে কথা বলবেন এবং আগামী দিন তারা কিভাবে এই শহীদ আবু সাইদের বিষয় এবং তাদের যে দল গঠনের যে বিষয় সেটি তারা কিভাবে করবেন এটি আসলে দেখবেন। তবে একটু আগেই আমরা দেখেছি যে এখানে কয়েকজন অর্থাৎ স্থানীয় নেতৃবৃন্দ তারা এসেছেন আবু সাইদের মা এবং বাবার সঙ্গে এবং আবু সাইদের ভাই রমজান আলী তার সঙ্গে কথা বলেছেন। তারা কিভাবে এই আজকের এই সমাবেশ এবং আজকের এই কবর জিয়ারত কিভাবে করবেন সেটি আসলে তারা জানবার চেষ্টা করছেন। আমরা একটু আগে কিন্তু দেখেছি যে এখানে কিন্তু লোকজন আসা শুরু করছে এবং 9টার মধ্যেই কিন্তু অনেক লোকজন আসবেন এবং তারা বলছেন যে 9টা থেকেই তারা কবর জিয়ারত করে এখান থেকে 11টায় তারা অর্থাৎ গাইবান্ধার দিকে রওনা দিবেন। এটি আসলে এখন পর্যন্ত আমরা যেটা জেনেছি এই যে তারা শহীদ আবু সাইদের কবর জিয়ারত করে যে কর্মসূচি তারা নিয়েছেন এই কর্মসূচিগুলো তারা পালন করবেন। তবে এরপরে আমরা যেটা জেনেছি যে তারপরে তারা একটা সংবাদ সম্মেলনও করবেন, অর্থাৎ আবু সাইদের এই কবরস্থানে সেখানে সংবাদ সম্মেলন করে তারা আসলে কি মেসেজ দেবেন সেটি কিন্তু অপেক্ষায় আমরা যারা গণমাধ্যম কর্মী তারা আছেন। তবে এখন পর্যন্ত যেটি দেখা যাচ্ছে যে আবু সাইদের বাড়ি ঘিরে কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু তারা অর্থাৎ আলোচনা এবং সংবাদ সম্মেলন সহ বিভিন্ন কর্মসূচি তারা হাতে নিয়েছেন। শহীদ আবু সাইদের কবরে শ্রদ্ধা জানাতে যাচ্ছেন এনসিপি নেতারা এবং সেই বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী নজরুল ইসলাম।
যে আশা নিয়ে মানুষ অভ্যুত্থানে অংশ নিয়েছিল তা 1 বছরেও পূরণ হয়নি বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। জুলাই উপলক্ষে দলের 11 দিনের কর্মসূচিও ঘোষণা করেছেন তিনি। সোমবার দুপুরে রাজধানীর বিজয়নগরের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন নুরুল হক। বলেন, জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে সংখ্যানুপাতিক নির্বাচন হলে দখল চাঁদাবাজি বন্ধ হবে। জাতীয় নির্বাচন আয়োজনের সময় ঠিক হলেও স্থানীয় সরকার নির্বাচন আলোচনায় না থাকাকে দুঃখজনক বলে উল্লেখ করেন গণ অধিকার সভাপতি। দ্রুত জাতীয় এবং স্থানীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি। একটি বছর হতে চলছে সরকারের উন্নয়নের কেন্দ্রবিন্দু, সরকারের শাসন ব্যবস্থার কে সুশাসন নিশ্চিত করার জন্য যেই প্রতিষ্ঠানটি সবচেয়ে বেশি ভূমিকা পালন করে সেটি হচ্ছে আমাদের স্থানীয় সরকার। আজকে 1 বছর ধরে স্থানীয় সরকারের কোনো জনপ্রতিনিধি নাই। জাতীয় নির্বাচনের আমরা একটা রোডম্যাপ সম্ভাব্য তারিখ আমরা জানতে পেয়েছি, কিন্তু এখন পর্যন্ত স্থানীয় সরকার নিয়ে সরকারের কোনো ভাবনা নাই। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। সোমবার সন্ধ্যা 7:30টায় উভয়ের মধ্যে এই ফোন আলাপ হয়। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য নিশ্চিত করেন। প্রেস সচিব জানান, অধ্যাপক মোহাম্মদ ইউনূস ও মার্কো রুবিওর মধ্যে 15 মিনিটের এই ফোন আলাপ ছিল সৌহার্দ্যপূর্ণ, বন্ধুসুলভ ও গঠনমূলক। এর মাধ্যমে দুই দেশের চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্কের প্রতিফলন ঘটে। এই ফোন আলাপে ভবিষ্যতে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও গভীর ও বহুমাত্রিক হবে বলে আশা প্রকাশ করেন শফিকুল আলম। এদিকে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র বাংলাদেশ অর্থনৈতিক সম্পর্ক গভীর করতে তাদের অভিন্ন অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন মার্কো রুবিও ও প্রফেসর ইউনূস। সেই সঙ্গে ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা বৃদ্ধিতেও অভিন্ন অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন তারা। উপদেষ্টা আসিফের কাছে AK-47 এর ম্যাগাজিন ছিল না, ছিল লাইসেন্স করা পিস্তলের। সোমবার সচিবালয়ে এক বৈঠক শেষে এ তথ্য দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, কোনো মাপকাঠিতে আসিফ মাহমুদ অস্ত্রের লাইসেন্স পেয়েছেন তা জানেন না। এদিকে এই ঘটনায় ভুল স্বীকার করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা। এদেশের কেউ নিরাপদ নয়, সেটি প্রমাণ হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। রোববার শাহজালাল বিমানবন্দর থেকে মরক্কো যান উপদেষ্টা আসিফ মাহমুদ। তল্লাশিতে তার ব্যাগে একটি গুলিভর্তি ম্যাগাজিন পাওয়া যায়। পরে নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে পোস্ট দেন স্থানীয় সরকার উপদেষ্টা। বিষয়টি অনিচ্ছাকৃত ভুল বলে স্বীকার করেন তিনি। নিরাপত্তার স্বার্থে নিজের বৈধ অস্ত্রের তথ্য দেন আসিফ মাহমুদ। সোমবার সচিবালয়ে এসব বিষয়ে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, উপদেষ্টা আসিফ মাহমুদের বহন করা ম্যাগাজিনটি AK-47 এর নয়, তবে উপদেষ্টা ভুল করেছেন বলে মনে করেন তিনি। লাইসেন্সকৃত হাতিয়ার পিস্তলের একটা ম্যাগজিন যে থাকে, একটা খালি ম্যাগজিনটা, ওইটা ভুলে ওনার ইসে রয়ে গেছিল। ওইটা হয়তো ভুলে অনেক সময় আপনি দেখেন, হয়তো চশমাটা নিয়ে যাবেন, ভুলে হয়তো চশমা না নিয়ে মোবাইলটা নিয়ে রওনা হয়ে গেলেন। এরকম এই ভুল, এটা একটা মানে জাস্ট একটা ভুল। যেহেতু এটা নিয়ে তো বাইরা ওনার যদি জানতে পারতো আগে, তো উনি কোনো অবস্থায় এটা নিতেন না। বিমানবন্দরে তৃতীয় দফা স্ক্যানিংয়ে ম্যাগাজিনটি ধরা পড়ে। এতে বিমানবন্দরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, উপদেষ্টা হিসেবে আসিফ মাহমুদ বিমানবন্দরে অন্যদের চেয়ে বাড়তি সুবিধা পান। আমি অলরেডি বলেছি, যে হোক, অনেক সময় আছেন যেমন ধরেন উনি একটু প্রিভিলেজ পায়, এই প্রিভিলেজটা যেন কারো ক্ষেত্রে না হয়, সবার ক্ষেত্রে যেন আইনটা একইভাবে প্রয়োগ করে, এই জন্য বলা হয়েছে। অস্ত্রের বৈধ লাইসেন্স পাওয়ার সর্বনিম্ন বয়স 30 বছর। এছাড়া বিশেষ ক্ষেত্রে পরপর 3 বছর 3 লাখ টাকা ট্যাক্স দিতে হয়। কিভাবে লাইসেন্স পেল আসিফ মাহমুদ, এমন প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এ নিয়ে তিনি অবগত নন। আমি যেহেতু এই আইনটা পুরোটা দেখি না, এই ব্যাপারে আমি কিছু বলতে পারবো না। এ ঘটনায় সোমবার আরেকটি ফেসবুক পোস্ট দেন আসিফ মাহমুদ। তিনি মন্তব্য করেন, পিস্তল কেন, মিসাইল সঙ্গে রাখলেও কেউ নিরাপদ নয়। সিসিটিভি ফুটেজ ফাঁস হওয়ার ক্ষোভ প্রকাশ করেন তিনি। হাসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভোট কেন্দ্র স্থাপনে ডিসি ইউএনওর নেতৃত্বে কমিটি করার বিধান বাদ দিয়েছে নির্বাচন কমিশন। কেন্দ্র স্থাপন ও ব্যবস্থাপনার 2025 সালের নীতিমালায় এটি বাদ দেওয়া হয়েছে। ত্রয়োদশ সংসদ নির্বাচন ঘিরে সোমবার এই নীতিমালার প্রজ্ঞাপন জারি করে কমিশন।
ভোট কেন্দ্র স্থাপনে নির্বাচন কর্মকর্তাদের একক ক্ষমতা দেওয়া হয়েছে। নীতিমালায় বলা হয়েছে গড়ে ৩,০০০ ভোটারের জন্য একটি করে কেন্দ্র এবং গড়ে ৫০০ পুরুষ ও ৪০০ নারী ভোটারের জন্য একটি করে কক্ষ নির্ধারণ করতে হবে। ওই ভোট কেন্দ্রের স্থাপনা নদী ভাঙন বা অন্য কোনো কারণে বিলুপ্ত বা ব্যবহারের অনুপযোগী হলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে ভোট কেন্দ্র স্থাপন করতে হবে। নানা সংকটের মধ্যে শেষ হলো বিদায়ী অর্থবছর। তবে ভালো খবর, এ সময় বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়েছে প্রায় $5 বিলিয়ন। দেশের ইতিহাসে প্রথমবার এক বছরের প্রবাসী আয় ছাড়ালো $30 বিলিয়ন। সেই সঙ্গে মুদ্রা বিনিময় হার সহ কয়েকটি সূচক ইতিবাচক ধারায় ফিরেছে বলে মনে করেন অর্থনীতিবিদরা। তবে চড়া মূল্যস্ফীতি, নিম্নমুখী বিনিয়োগ ও কর্মসংস্থানকে নতুন অর্থ বছরের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন তারা। 2024-25 অর্থবছর শুরুর 5 সপ্তাহের মধ্যে অভ্যুত্থান পরবর্তী সরকার দায়িত্ব নেয়। গবেষকরা বলছেন, সে সময় দেশের অর্থনীতিতে ছিল চড়া মূল্যস্ফীতি, নিম্নমুখী ছিল বৈদেশিক মুদ্রার রিজার্ভ। তাদের মতে বৈদেশিক মুদ্রা বাজারের অস্থির বিনিময় হার, চলতি হিসাব, বাণিজ্য ঘাটতি, খেলাপি ঋণ পরিস্থিতিও ছিল নেতিবাচক অবস্থানে। সব মিলিয়ে অন্তর্বর্তী সরকার গত বছরের আগস্টে অর্থনীতির বিভিন্ন খাতে ভঙ্গুর পরিস্থিতি পায় উত্তরাধিকার সূত্রেই। অর্থ বছর এবং অন্তর্বর্তীকালীন সরকার দুইটাই শুরু হয়েছে খারাপ অর্থনীতির ধারাবাহিকতায়, মানে ইনহেরিট করা। সেখানে যদি জুলাইয়ের 1 তারিখ গত বছরের কথা চিন্তা করেন, ইনফ্লেশন কন্টিনিউয়াস বাড়ছে, রিজার্ভ কন্টিনিউয়াস পড়ছে। আর্থিক খাতে যে ধরনের একটা তলানি পরিস্থিতি ছিল, সেই জায়গা থেকে এক ধরনের ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত ছিল। রিজার্ভ যেভাবে পতন হচ্ছিল, সেখান থেকে এটাকে থেমে যাওয়া, ডলারের বিপরীতে টাকার মূল্যমান নির্ধারণের ক্ষেত্রে কিছু সাহসী সিদ্ধান্ত নিয়ে এবং সেগুলোর ক্ষেত্রে ইতিবাচক ফল লাভ, ব্যাংকিং খাতের ক্ষেত্রে বোর্ডগুলোতে ইন্ডিপেন্ডেন্ট বোর্ড আনা। 11 মাসে প্রবাসী আয়, রিজার্ভ, রপ্তানি আয় সহ অর্থনীতির বেশ কিছু সূচকে উন্নতির স্পষ্ট ছাপ দেখছেন অর্থনীতিবিদরা। তবে মূল্যস্ফীতি, বিনিয়োগ, কর্মসংস্থানে আরও পদক্ষেপ দরকার বলে মনে করেন তারা। তাদের মতে রাজস্ব আয় বাড়ানোর মতো বড় চ্যালেঞ্জ সরকারের সামনে। পলিটিক্যাল আনসার্টেনটি ফেব্রুয়ারি মার্চ থেকে কিন্তু অ্যাকচুয়ালি বাড়ছিল। আবার এই বছরের ইলেকশন হবে নাকি হবে না, কবে হবে, তো তা সত্ত্বেও এক্সচেঞ্জ রেটের স্টেবিলিটি আছে। এটা আমি মনে করি আরেকটা টার্ন অ্যারাউন্ড। আর ইনফ্লেশন, আমি সেই জায়গাটায় এখনো আমাদের ভালো সাফল্য নেই। সরকারের প্রচুর পরিমাণ রাজস্ব ফাঁকি হয়, রাজস্ব এড়িয়ে যায়, কর ফাঁকি দেওয়া হয়। এই জায়গাগুলোকে সরকার খুব অল্প চেষ্টাতেও আসলে এগুলোকে উত্তরণ করা সম্ভব। সেই চেষ্টাগুলো সরকারের দিক থেকে গুরুত্বপূর্ণ হওয়া উচিত বলে আমরা মনে করি। খুব উচ্চ বিনিয়োগ এই আগামী অর্থবছরে আসবে বলে মনে হয় না। তবে দেশে বিনিয়োগ ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গতি আনতে প্রতিশ্রুত সময়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠানেও জোর দিচ্ছেন বিশ্লেষকরা। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এনবিআর কর্মসূচির প্রভাব পড়েছে বন্দরের কার্যক্রম ও আমদানি রপ্তানিতে। চট্টগ্রাম বন্দরে রপ্তানির প্রায় 14,000 কন্টেইনারের জট লেগে আছে, ফলে চরম ক্ষতির মুখে রপ্তানিকারকরা। অর্থনীতিবিদদের মতে এই ক্ষতি পুষিয়ে আনা সম্ভব নয়। ভাবমূর্তি নষ্টের প্রভাব পড়বে বিদেশি ক্রয়াদেশেও। গেল 2 মাস নানা কর্মসূচি সহ 2 দিনের কমপ্লিট শাটডাউন দিয়েছিল এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। রোববার রাতে তা প্রত্যাহার করা হলে স্বাভাবিক হতে শুরু করে এনবিআরের সব কার্যক্রম। তবে শাটডাউনের প্রভাবে চট্টগ্রাম সমুদ্র বন্দর সহ বেনাপুল ও সোনামসজিদ স্থলবন্দরে জমা পড়েছে কন্টেনারের স্তূপ। শুধুমাত্র চট্টগ্রাম বন্দরে প্রায় 14,000 কন্টেনারের জট লেগে আছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন রপ্তানিকারকরা, যার প্রভাব সবচেয়ে বেশি পড়েছে পচনশীল পণ্যের উপর। কাস্টমস বন্ধ থাকায় গত শনিবার প্রায় 100 টন শাকসবজি বিমানবন্দর থেকে ফেরত নিয়ে যান রপ্তানিকারকেরা। কর্ম যে ঘন্টা, এটা যদি একটু বাড়িয়ে দেওয়া যায়, যেমন শুক্রবার শনিবার যদি খোলা রাখে, এটা আদেশ করে, তাহলে হবে কি যে আমাদের যে ক্ষতিটা হয়েছে, ক্ষতিটা হয়তো আস্তে আস্তে আমরা পূরণ করতে পারবো। কাজ শুরু হয়েছে, আমরা খুব খুশি আছি। এখন আমরা নিয়মিত যেভাবে কাজ হয় আমরা সেইভাবে কাজ করব। একটা তো হচ্ছে ডাইরেক্ট ড্যামেজ যেটা হয়, এবং এটার থেকেও এটার বাইরেও যেটা হয় সেটা হচ্ছে একটা রেপুটেশনাল ড্যামেজ হয়। যে তখন যেটা হয় যে এরকম ঘটনা ঘটতে পারে, এই আশঙ্কাটা আসলে যেতে আসলে বহু বছর সময় লাগে। ফলে দেখা যায় যে সবাই আসলে যখন বাংলাদেশের সাথে ব্যবসা বাণিজ্য করার কথা চিন্তা করে, সবাই কিন্তু ধরে নেয় যে আচ্ছা এরকম কিছু একটা ঘটনা ঘটলে এটা তো আমাদের তো একটা সময় সীমা ধরে নিতে হবে।
অর্থনীতিবিদরা বলছেন, আন্দোলনের ফলে অর্থনীতিতে যে ক্ষতি হয়েছে তা পোষানো সম্ভব নয়। এছাড়া ভাবমূর্তি নষ্ট হওয়ায় বিদেশি ক্রয়াদেশ বাতিলের আশঙ্কাও করছেন তিনি। অর্থনীতির বড় রকমের ক্ষতি হয়ে গেছে, তো সেই ক্ষতির দায়টা কে নেবে? অতিরিক্ত কাজ করে কিন্তু সেই এই দায়টা আসলে মেটানো যাবে না। আমাদের ইমেজটা কিন্তু নষ্ট হয়েছে বায়ারদের কাছে। বায়ারদের মধ্যে অনেকে আবার হুমকি দিয়েছেন যে আমাদের যে অর্ডারগুলো সেগুলো ক্যান্সেল করবেন, অন্য দেশে চলে যাবেন। তো এই ধরনের পরিস্থিতি কিন্তু একেবারে কাম্য নয়। যেসব ক্রয়াদেশের পণ্য নির্ধারিত সময়ের রপ্তানি হবে না, পরে তার নিজেদের খরচে আকাশপথে পাঠানো হবে অথবা মূল্যছাড় দিতে হবে। এতে রপ্তানিকারকের ক্ষতি আরও বাড়বে বলে জানান সংশ্লিষ্টরা। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা ও সুনির্দিষ্ট পরিকল্পনার অভাবে প্রতিষ্ঠার 3 যুগ পরও আশানুরূপ ফল পায়নি লালমনিরহাট বেসিক শিল্পনগরী। দুর্বল অবকাঠামো, উদ্যোক্তা সংকট আর অব্যবস্থাপনাই ব্যর্থতার প্রধান কারণ বলছেন সংশ্লিষ্টরা। জরুরি ভিত্তিতে শিল্প এলাকাটি আধুনিকায়নের প্রত্যাশা ব্যবসায়ীদের। 1987 সালে যাত্রা শুরু হয় লালমনিরহাট বেসিক শিল্পনগরী। 15.6 একর এলাকা জুড়ে গড়ে ওঠা এই শিল্প এলাকায় বরাদ্দ দেওয়া হয়েছে 107টি প্লট। এর মধ্যে কার্যক্রম আছে 22টিতে, যার বেশিরভাগই আবার গুদাম। অনুন্নত যোগাযোগ ব্যবস্থা, অব্যাহত লোকসান, বিদ্যুৎ সংকট সহ নানামুখী সমস্যায় জর্জরিত শিল্পনগরীতে বিনিয়োগের আগ্রহ নেই উদ্যোক্তাদের। বিসিকের একটা পরিবেশ এইরকম নয়, সেখানে উন্নয়নমূলক কাজ হবে, প্রোডাকশন হবে, বিজনেস করবে। এখানকার ব্যবসায়ীরা ব্যবসা করতে পারতেছে না ঠিক মতো, বাউন্ডারি নেই, বিদ্যুতের সমস্যা হয়, যার জন্য নতুন করে কোনো উদ্যোক্তা এখানে আসতে পারতেছে। এই বিসিকটার ভিত্তি বড় বড় যদি কলকারখানার ব্যবস্থা করে দিত, তাহলে আমাদের মতো লোক হাজার হাজার লোক করে খেতে পারতো। একসময় স্বজনপ্রীতি ও প্রভাব খাটিয়ে দখল করা প্লটগুলো এখন ফাঁকা পড়ে আছে। কিছু প্লটে স্থাপনা গড়ে উঠলেও সেভাবে উৎপাদন শুরু না হওয়ায় বিকশিত হয়নি শিল্পনগরী। নগরীতে কর্মরত কর্মকর্তা কর্মচারীদের আত্মীয় স্বজন সহ স্থানীয় কিছু সুযোগ সন্ধানী ব্যবসায়ী এটাকে ব্যবসায়ী সম্পদের মতো কিনে রেখেছে, যে দুদিন পর হয়তো সম্পত্তির দাম বাড়লে তারা বিক্রি করবে। তাদের কোনো ইন্ডাস্ট্রিয়াল উদ্যোক্তা কিন্তু এখানে কিন্তু বিসিক নগরীতে জড়িত নাই, এবং যার কারণে ওখানে শিল্প বিকাশ খুব কম হয়েছে। তবে বিসিকের কর্মকর্তারা বলছেন শিল্পনগরীতে বিনিয়োগ বাড়াতে কাজ করছেন তারা। বিভিন্নভাবে আমরা উদ্যোক্তাদের উৎসাহিত করতেছি যে আমাদের শিল্পনগরীতে তারা যেন শিল্প প্রতিষ্ঠান করেন, এবং শিল্প প্রতিষ্ঠান করার ক্ষেত্রে আপনাদের প্লট বরাদ্দ এবং আমাদের ঋণ যে সুবিধা দরকার হয় সেটা আমরা দেওয়ার প্রতিশ্রুতিবদ্ধ এবং দিয়ে যাচ্ছি। কর্মসংস্থান সৃষ্টি ও স্থানীয় অর্থনীতিতে গতি আনতে শিল্প গড়ে তোলার বিকল্প দেখেন না ব্যবসায়ীরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শুধু ধান নয়, ধানের খড়েও আশার আলো দেখছেন রাজবাড়ীর কৃষকেরা। সময়ের সাথে সাথে বেড়েছে খড়ের চাহিদা। ধানের পাশাপাশি খড় বিক্রি করেও আয় করছেন তারা। কৃষি বিভাগের হিসাবে জেলায় যে পরিমাণ ধান চাষ হয় তা থেকে প্রতি বছর 260 থেকে 300 কোটি টাকার খড় পাওয়া যায়। রোপা আমন মৌসুম শেষে এখন খড় মজুদের কাজে ব্যস্ত রাজবাড়ীর চাষিরা। নিজেদের গবাদি পশুকে খাওয়ানোর পর বাকিটা দাম বাড়লে বিক্রি করেন। কৃষকরা জানান, 1 বিঘা জমিতে যে খড় পাওয়া যায় তা মাঠ থেকে 5000 টাকায় বিক্রি হচ্ছে। শুকনো মৌসুম ও বর্ষায় যখন মাঠে ঘাস থাকে না, তখন গবাদি পশুর খাবার হিসেবে খড়ের চাহিদা বেড়ে যায়। ধানটা আবাদ করি, খেয়ারটা হয়, খেয়ারটা বেশি কিছু টাকা 5000 বেশি 6000 বেশি কিছু টাকা নিয়ে আজবাই করেই ধরে নিয়ে দিয়ে ফসলটা পাই নি। আমরা খরচটা আওয়া যায় 1 বিঘায় 5000 7000 ফেলি, 2 বিঘায় ধরেন 12000 14000। যদি শুকিয়ে বেচো তাহলে 12-14, আর যদি কাঁচা হিসেবে বেচেন তাহলে 7-8 হাজার 2 বিঘা। টাকা অনেক টাকা পাবো, তাতে আমি 1 বিঘায় মনে করেন 15,000 টাকা করে বিক্রি করতে পারবো। কৃষি বিভাগের হিসেবে রোপা আমন বোরো আউশ মৌসুমে জেলায় 69,122 হেক্টর জমিতে ধান চাষ হয়। এতে ধানের সঙ্গে 260 থেকে 300 কোটি টাকার খড় পাওয়া যায়। প্রায় 260 কোটি টাকার খড় উৎপাদন হয়। কম বেশি হতে পারে, এটা মৌসুম ওয়াইজ। যদি কৃষক সেটা ভালোভাবে সংরক্ষণ করে রাখে, সেটার পরিমাণ হয়তো টাকার অঙ্কে আরো বেশি হবে। তো আমরা ধরে নিই প্রায় 260 কোটি থেকে 300 কোটি টাকা খড় উৎপাদিত হয় প্রতি বছর। খড় বিক্রির টাকা থেকে ধান চাষের খরচও কিছুটা উঠে আসে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ফরিদপুরে খেয়াঘাট ইজারা প্রদানে সরকারি নীতিমালা লঙ্ঘনের অভিযোগ উঠেছে। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোপনে পছন্দের ব্যক্তিকে ঘাটটি ইজারা দিয়েছেন। প্রভাবশালীরা মাত্র 20,000 টাকায় ঘাটটি ইজারা নিয়ে 3 লাখ টাকায় 3 মাঝিদের কাছে আবার বরাদ্দ দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে প্রশাসন। ফরিদপুরের ভাঙ্গা উপজেলার দরগাবাজার খেয়াঘাট প্রতিদিন ভাঙ্গা, সদরপুর ও শিবচরের প্রায় 20টি গ্রামের 2000 মানুষ যাতায়াত করে এই ঘাট দিয়ে। রাজনৈতিক পট পরিবর্তনের পর ঘাটটি দখলে নেয় স্থানীয় প্রভাবশালীরা। অভিযোগ উঠেছে, স্থানীয় ইউপি চেয়ারম্যানের সহায়তায় 20,000 টাকায় ঘাটটি ইজারা নেন মিরাজ মাতব্বর। পরে পছন্দ মতো 3 মাঝির কাছ থেকে ছেড়ে দেন 3 লাখ টাকার বিনিময়ে। এখন আমরা দূর দূরান্ত কোনো যাই নাই, কোনো থানা যাই নাই, ইয়ে যাই আপনার অফিসে যায়নি, এখন তারা আনছে তাগো থেকে আমরা নিই। মাঝিদের কাছে টাকা নেয়ার কথা অস্বীকার করে অভিযুক্ত মিরাজ মাতব্বর জানান, তার নামে ঘাট ইজারা হলেও দেখাশোনা করেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। এটা হলো পুরা মিথ্যা কথা বলছে, ঠিক আছে? পুরা মিথ্যা কথা বলছে, একটা মিথ্যা বিভ্রান্তি ছড়ানোর জন্য এটা করা হচ্ছে। এই যারা কত কিনছে এটা আপনি নিশ্চয় চেয়ারম্যান অফিসে গেছিলেন, চেয়ারম্যান আপনাকে বলছে আমি ভাই থাকি টাকা, ঠিক আছে? পছন্দের ব্যক্তিকে 20,000 টাকায় ঘাট ইজারা দেওয়ার কথা স্বীকার করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান। যারা নামে দিছি সে কি করছে তা আমার জানার মতো এরকম কোনো আমার কাছে আসে নাই যে 3 লক্ষ টাকা নিয়েছে, এরকম কোনো অভিযোগ আসে নাই। যারা যদি খাওয়া নিয়ে থাকে তারা তো আমার কাছে বলতো এসে যে আমাদের কাছে টাকা বেশি নেওয়া হয়েছে, তারা আসেও নাই, বলেও নাই। কোনো নিয়ম ছাড়াই পছন্দের মানুষের কাছে ঘাট ইজারা দেয়া এবং তৃতীয় পক্ষের কাছে অতিরিক্ত টাকা আদায় অন্যায়। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন। নাসিরাবাদ ইউনিয়নে যে আরেকটি ওয়ার্ডে মানুষ যাতায়াত করে, সেই জায়গায় ইজারায় যদি কোনো পক্ষ বা কোনো ব্যক্তি বা কোনো জনপ্রতিনিধি যদি কোনো অনিয়ম করে থাকে, সেই অনিয়মের বিরুদ্ধে যথাযথ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পারাপারে ঘাটটি ইজারা মুক্ত থাকার কথা, তবে বাড়তি টাকায় পারাপারে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চালুর মাত্র 2 বছরের মাথায় বেহাল দশায় সিলেটের কদমতলী বাস টার্মিনালের। ভেঙে গেছে যাত্রীদের চেয়ার, নষ্ট লাইট, ফ্যান। ইজারাদারদের রক্ষণাবেক্ষণের অভাবেই এমন দশা, অভিযোগ যাত্রীদের। এদিকে টার্মিনালের ধারণ ক্ষমতা কম, তাই সড়কে বাস রাখার দেখা দিচ্ছে যানজট। টার্মিনালটি সম্প্রসারণের প্রস্তাব দেওয়া হয়েছে জানিয়েছে সিটি কর্পোরেশন। সিলেটের কদমতলীতে 2023 সালে ফেব্রুয়ারিতে চালু হয় নান্দনিক বাস টার্মিনাল। 117 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই টার্মিনালে আছে যাত্রীদের আধুনিক বিশ্রামাগার, ভিআইপি কক্ষ, নামাজের ঘরসহ নানা সুবিধা। তবে চালুর 2 বছরের মাথায় এটির বেহাল দশা। টার্মিনালের দেয়ালে দেখা দিয়েছে ফাটল, ভেঙে গেছে চেয়ার, অনেক লাইট ও ফ্যান নষ্ট। 130টি সিসিটিভি ক্যামেরার বেশিরভাগই বিকল, ওয়াচ টাওয়ারটিও পরিত্যক্ত। বিভিন্ন সেবার জন্য ইজারাদার টাকা আদায় করলেও রক্ষণাবেক্ষণের নজর না দেয় এমন বেহাল দশা, অভিযোগ যাত্রী ও চালকদের। যতগুলো সিসি ক্যামেরা আছে ওগুলো নষ্ট, তারপর লাইটেরও এখানে সুব্যবস্থা নেই, তারপর এখানে আসলে দেখা যায় বাজে আড্ডা, সব কিছু মিলিয়ে আসলে আমরা এখানে নিরাপদ অনুভব করছি না। বসতে ইচ্ছে হচ্ছে না। দেখেন লক্ষ্যজকর মার্কা ফ্যানগুলো দেখেন, ময়লার আবর্জনা স্তূপ করে আছে। গত বছর টার্মিনালটি ইজারা নেন ব্যবসায়ী সেলিম আহমেদ। টার্মিনালের অবকাঠামো দুর্বল এবং চেয়ার, ফ্যান সহ বিভিন্ন জিনিস নিম্নমানের দাবি তার। বারবার আমি লিখিত দিছি সিটি কর্পোরেশন বরাবর যে একটু যদি বাতাস দেয় তে গ্লাস ভাঙিয়া পড়ে যায়। এলাকায় একটা দুর্ঘটনাও ঘটছে। সিলেটে দিনে 800 বাস চললেও টার্মিনালের ধারণ ক্ষমতা মাত্র 280টি। এ কারণে সড়কে যানজট সৃষ্টি হচ্ছে। সংকট নিরসনে টার্মিনাল সম্প্রসারণের প্রস্তাব করেছে সিটি কর্পোরেশন। ইজারাদারকে নিয়েও আমরা কিন্তু এই বিষয়গুলো তাকে ব্রিফ করছি, কিন্তু আসলে তারাও সঠিকভাবে দায়িত্বগুলো পালন করতেছে না। এবং আমাদেরও বাজার শাখা সিটি রাজস্ব বিভাগ এই ব্যবস্থা করে থাকে এবং ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে তাদেরকে আমরা টেকনিক্যাল সাপোর্ট দিই। আমরা নিজেরা উদ্যোগ নিয়ে একটা ফাইল উপস্থাপন করছি। বাস টার্মিনালটি দ্রুত সংস্কার করে নাগরিক সেবা নিশ্চিতের দাবি সিলেটবাসীর। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। ধন্যবাদ সবাইকে।